ভালোবাসতে চাই। পর্ব ৯। ফারজানা আক্তার। তুই তুই জানিস কত মিস করেছি তোকে আমি, আমার বিয়েতেও আসলি না, যা রাগ করছি তোর সাথে আমি। কাটতি। এটা বলেই মুখটা ফুলিয়ে রিক্তা বান্ধবী স্নেহার হাত ছাড়িয়ে দেয় নিজের হাত থেকে। স্নেহা খুব শক্ত করে রিক্তার গলা জড়িয়ে ধরে বলে সরি রে, গতকাল আসতে পারিনি তাই তো আজ চলে আসছি, আসলে আমার ফ্লাইট মিস হয়ে যাওয়ার কারণে আর তোর দুলাভাইয়ের অসুস্থতার কারণে তোর বিয়েতে আসা হলো না রে। এবার আর রাগ করে থাকিস না জানো আমার। আবার সন্ধ্যার ফ্লাইট ধরতে হবে আমাকে। ফিক করে হেসে দেয় রিক্তা। শক্ত করে জড়িয়ে ধরে দুজন দুজনকে। এই একজন স্নেহা ছাড়া আর কোনো বান্ধবী নেই রিক্তার। তবে মাঝখানে ২ বছর স্নেহার সাথে রিক্তার কোনো যোগাযোগ ছিল না। চল নিচে যাই। এটা বলেই রিক্তা স্নেহার হাত ধরে ডাইনিং টেবিলের দিকে পা বাড়ালো। রিক্তা তো জানে না তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। খাওয়া শেষে তারেক ইসলাম বলে শিশির বাবা তোমার আব্বু কল দিয়েছিল আমায়, আর বলল তোমরা নাকি হানিমুনে যাচ্ছ। জানি না তো, আব্বু তো এই বিষয়ে কিছু বলেনি আমায়। রিক্তা নিচে আসতেই হানিমুনের কথা শুনে ডাইনিং এর দিকে দৌড় দিল। স্নেহাও পেছন পেছন গেল। রিক্তা এসে ওর আব্বুর গলা জড়িয়ে ধরে বলে সত্যি আমরা দেশের বাহিরে যাব? হ্যাঁ মা সত্যি। হাসতে হাসতে বলেন তারেক ইসলাম। কোন দেশে যাব আমরা? বাবাকে ছেড়ে শিশিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে রিক্তা। শিশির হাত ধুয়ে গামছাতে হাত মুছতে মুছতে বলে জানি না তো আমি। রিক্তা মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে, তারেক ইসলাম মুচকি হেসে বলে কানাডা যাবি? খুশিতে লাফ দিয়ে উঠে রিক্তা। শিশিরকে জিজ্ঞেস না করে কিছু না ভেবেই রিক্তা হ্যাঁ বলে দেয় বাবাকে, কারণ সেই ক্লাস 5 থেকে রিক্তার স্বপ্ন কানাডার নায়াগ্রা জলপ্রপাত দেখার। হয়তো সবারই মনে আছে কমবেশি ক্লাস 5 এর বাংলা বইতে নায়াগ্রা জলপ্রপাত নিয়ে একটা লেখা ছিল, ছোটবেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেই খুশিতে রিক্তা সবার সামনেই জিঙ্কু ডান্স মেরে দেয়। সবাই হো হো করে হেসে উঠতেই রিক্তা হঠাৎ লজ্জা পেয়ে মাথা নিচু করে পেলে। আর চোখে শিশিরের দিকে তাকাতেই দেখে শিশির রাগে নাক কান লাল করে ফেলেছে। শিশিরের রাগকে পাত্তা না দিয়ে এত বড় খুশির সংবাদটা বান্ধবী স্নেহাকে দিবে বলে খুব হাসিমুখেই পেছনে ফিরে তাকায় রিক্তা, কিন্তু স্নেহা কোথাও নেই। রিক্তা দৌড়ে গিয়ে পুরো ঘরে খুঁজে আসলো কিন্তু কোথাও নেই স্নেহা। চিন্তায় পড়ে গেল রিক্তা আর সবাই অবাক চোখে দেখছে রিক্তার কাণ্ডগুলো। স্নেহা এসি গাড়িতে বসেও ঘামছে, ৩ বছর পরে কি দেখলাম আমি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি। পুরো শরীর কাঁপছে স্নেহার, মাথাটাও ঝিম ধরে আসছে। স্নেহা কাঁপা কাঁপা হাতে মোবাইল নিয়ে তার স্বামী নয়নকে কল দেয়। রিক্তা দাঁড়িয়ে আছে তার রুমের বেকনিতে, স্নেহার এভাবে না বলে চলে যাওয়াটা বড্ড ভাবাচ্ছে রিক্তাকে। হঠাৎ পেছন থেকে শিশির এসে হুঙ্কার দিয়ে উঠে আমাকে জিজ্ঞেস না করে কোন সাহসে কানাডা যাওয়ার জন্য লাফিয়ে উঠেছ এভাবে? কমন সেন্স বলতে কি কিছু নেই তোমার? হঠাৎ ভড়কে যায় রিক্তা, কি বলবে বুঝতে পারছে না সে। শিশির হঠাৎ সামান্য বিষয় নিয়ে কেন রেগে গেল বুঝতে পারছে না রিক্তা। আপনি এমন করতেছেন কেন হঠাৎ? কিছুটা থেমে থেমে ভয়ে ভয়ে বলে রিক্তা। তো কি তোমায় মাথায় নিয়ে নাচতাম কানাডা যাওয়ার খুশিতে? রাগে চোখ মুখ লাল করে চিল্লিয়ে বলে শিশির। আপনি এভাবে চিৎকার করে কথা বলতেছেন কেন? কেউ শুনে ফেলবে তো। তো আমার কি কেউ শুনলে? শুধু কি তুমিই পারো চিল্লাতে আর কেউ পারে না? রিক্তা বুঝে গেছে এই মুহূর্তে শিশিরের সাথে কথা বলাই বেকার তাই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে নিলে শিশির শক্ত করে ধরে ফেলে রিক্তার হাত। আর একটানে নিজের খুব কাছেই নিয়ে আসে। ভালো করে শুনে রাখো আমরা কানাডা যাচ্ছি না। পৃথিবীর আর যে দেশেই বলো নিয়ে যাব তোমায় কিন্তু কানাডা নয়। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে শিশির। রিক্তা ভয় একদম চুপ হয়ে আছে, শিশির রিক্তার হাত পেছনের দিকে মোচড়ে ধরার কারণে বেশ ব্যথা পাচ্ছে সে। যদিও ভয় কিছু বলছে না রিক্তা তবুও মুখে স্পষ্ট ফুটে উঠেছে ভীষণ ব্যথা হচ্ছে ওর, চোখ এড়ালো না শিশিরের। হুট করে ছেড়ে দেয় শিশির রিক্তাকে, রিক্তা চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে হাত দুটো বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। যাও শুটকি ভাজি করো বেশি করে পেঁয়াজ দিয়ে আমার জন্য, রাতে শুটকি ভাজা দিয়েই ভাত খাবো। শিশিরের এমন কথায় মাথা তুলে তাকায় রিক্তা। আর মনেমনে ১৪ গোষ্ঠী উদ্ধার করে শিশিরের ইঁদুর কচ্ছপ ভেজে খেতে পারিস না? শুধু শুটকি শুটকি করিস কেন হ্যাঁ?
দুপুরেও দেখলাম শুটকি ভর্তা আর রাতেও এই ছাই খাওয়ার আবদার। যাহ না যাহ, তোর ওই একগাদা গফদের কাছে যাহ, আমি কেন মরব শুটকির গন্ধে? মনে মনে এসব বকতে বকতে হাঁফিয়ে গেছে রিক্তা। হঠাৎ শিশির বলে উঠে, মনে মনে আর কত গালি দিবে আমায়? রিক্তা অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। এই বাচ্চা তো দেখি আমার মনের কথাও শুনে পেলে। এত জোরে জোরে বললে তো শুনবই। দুই হাত ট্রাউজারের পকেটে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলে শিশির। হাইব্বা সেইটাও শুনে ফেলল। ধুর, মনে মনে কথা বলেও শান্তি নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রিক্তা। শিশির চুপ হয়ে রিক্তার কাণ্ড দেখছে। শুটকি না হলে কিন্তু আমি ভাত খাবো না। তখন আম্মু তোমায় বকবে। যাচ্ছি। উফু, শুটকিময় জীবন আমার। চিল্লিয়ে কথাটি বলে চলে যায় রিক্তা। শিশির আকাশের দিকে তাকায় আর ভাবে, কি হচ্ছে এসব? কেন মনে হচ্ছে বারবার অতীত সামনে আসতে চলেছে আমার? না, কখনোই না। দ্বিতীয়বার আর কোনো ভুল করতে চাই না আমি। রিক্তাকে নিয়ে অন্যরকম সুখের পৃথিবী বানাতে চাই আমি। রিক্তা মন খারাপ করে পা টিপে টিপে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আম্মু আজ রাতের জন্য শুটকি ভাজি করিও, বেশি করে পেঁয়াজ দিয়ে। রেহেনা ইসলাম নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শুটকি যার দুচোখের বিষ, সে কিনা আধুরে সুরে বলছে শুটকি ভাজি করতে। কিভাবে সম্ভব? তুই বলতেছস শুটকি রান্না করার কথা, দেখি জ্বর টর হলো কিনা। রিক্তার দিকে ঘুরে রিক্তার কপালে গালে হাত দিতে দিতে বলেন রেহেনা। উফ আম্মু, তুমিও না পারোও বটে। আমি নয়, তোমার আধুরে জামাইয়ের আবদার শুটকি ভাজা দিয়ে ভাত খাবে। বিরক্তিকর ভাব নিয়ে বলে রিক্তা। আগে বলবি না? রিক্তার এমন অবস্থা দেখে হাসতে থাকেন রেহেনা। নীলি, খুব চিন্তায় আছি রে। এক হাতে মোবাইল কানে ধরে মন খারাপ করে বলে শিশির। কেন রে? কি হয়েছে আবার? পিছু টান। মানে? কি হয়েছে তোর? বউ প্যারা দেয়? ও হানিমুনে কানাডা যেতে চাই। চোখ মুখ খিচে বলে শিশির। কি হহ? অবাক কণ্ঠে চিৎকার করে বলে নীলি। হ্যাঁ রে, অতীত টানছে আমায়। কিসের অতীত? বেলকনির দরজায় দাঁড়িয়ে বলে কেউ একজন। চমকে যায় শিশির হঠাৎ এই কণ্ঠস্বর শুনে। দ্রুত কান থেকে ফোন নামিয়ে চোখমুখ ভালো করে হাত দিয়ে মুছে নেই শিশির। চোখমুখ মুছে পেছনে তাকাতেই দেখে। পর্ব 10। থেমে গেলেন কেন? বলেন, কল কাটলেন কেন? কে ছিল শুনি ফোনের ওপাশে? কোমরে হাত দিয়ে কটমট করে বলে রিক্তা। শিশির জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে বলে, কেন বলবো? তুমি তো এই বিয়ে মানি না, তবে কোন অধিকারে জিজ্ঞেস করছো এসব? আর হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড আসবে না বুঝি দেখতে তোমায়? কথা ঘুরানোর জন্য অন্য টপিক তুলে দিল শিশির। সে জানে এমন কথায় রিক্তা বেশ রেগে যাবে। রিক্তা রাগলেও কোনো উত্তর দিল না সে। ইচ্ছে করছে এই শুটকির বাচ্চাকে টুস করে একটা চিমটি কেটে দৌড় দিতে, কিন্তু দৌড় দিলে তো শিশির ধরে ফেলে, তাই এই রিস্ক নিচ্ছে না রিক্তা। বেলকিনিতে একবার এদিক একবার সেদিকে হাঁটছে রিক্তা। শিশির চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার হাসিও পাচ্ছে রিক্তার পায়চারি দেখে। ধুর বাবা! বিরক্তি ভাব নিয়ে বলে রিক্তা। কি হয়েছে আধুরে বউটার? দুষ্টু কণ্ঠে বলে শিশির। থেমে যায় রিক্তা, শিশিরের দিকে তাকায়। সব, সব আপনার জন্য হয়েছে। আপনি সব সময় বাঁকা কথা বলেন। আর আমার রাগ তুলে দেন, বুঝলেন? বাঁকা কথা কই, সত্যি কথাই তো বললাম। ধ্যাতেরি কি, তেরার গোষ্ঠী। এটা বলেই হনহন করে হেঁটে চলে যায় রিক্তা। শিশির হা হয়ে তাকিয়ে আছে রিক্তার যাওয়ার দিকে। তেরা কথা কি বললাম আবার? অদ্ভুত এক মেয়ে। এটা বলেই শিশির ফোনটা হাতে নেই। নীলিকে একটা মেসেজ করে বলে দেয় পরে কথা বলবে। রাত 10:30, খাবার টেবিলে বসে আছে সবাই। সবাই খাওয়া শুরু করে দিয়েছে মোটামুটি। রিক্তা খাবার মুখে দিবে তখনই ফিসফিস করে শিশির বলে, আমার শুটকি ভাজা কই? শুটকির নামটা ডিলিট হয় না কেন রে তোর মাথা থেকে? মনে মনে বলে রিক্তা। শিশির মুখ টিপে হাসে। ইতিমধ্যেই সে বুঝে গেছে যে শুটকি রিক্তার মোটেও পছন্দ নয়। নিশ্চয়ই এখন মনে মনে হাজার বকা দিচ্ছে তাকে। রিক্তা এক লোকমা ভাত মুখে পুরে দিয়ে বলে, আম্মু শুটকি ভাজি করতে বলেছিলাম তোমায়, করেছো? ও হ্যাঁ করেছি, একটু বসো বাবা, আনতেছি আমি। শিশিরের দিকে তাকিয়ে বলে রেহেনা। কিচেনের দিকে পা বাড়ায় রেহেনা শুটকি ভাজা আনার জন্য।
শিশির মুচকি হাসে, রিক্তা আর চোখে তাকাই। শিশির তৃপ্তির সাথে শুটকি দিয়ে ভাত খাচ্ছে, রিক্তা মাঝে মাঝে ভেঙচি কাটছে। শিশির বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে শুয়ে আছে শিশির। রিক্তা রুমে এসে দরজা আটকাতে যাবে তখনই রূপা, শান্তা, রিনা, সীমা, শাহিন সবাই এসে ফট করে রুমে ঢুকে বিছানায় গিয়ে শিশিরের পাশে বসে যায়। শিশির চোখ মেলে তাকিয়ে দেখে শালি শালারা হাজির। উঠে বসে শিশির, আর দরজায় নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে রিক্তা। ওই কি হচ্ছে এসব? দেখ খুব ক্লান্ত আমি, যা সবাই নিজ নিজ রুমে যা। ঝাঝালো গলায় বলে রিক্তা। ভরকে যায় সবাই। অসহায় দৃষ্টিতে তাকায় শিশিরের দিকে। এমন করছো কেন? থাকুক না ওরা, কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাবে। রিক্তার দিকে তাকিয়ে বলে শিশির। নাক ফুলাচ্ছে রিক্তা। ঠাস করে কাবার্ড খুলে একটা ডায়েরি আর পাশে থাকা টেবিলের উপর থেকে একটা কলম নিয়ে চলে যায় রিক্তা বেকনিতে। হা হয়ে থাকিয়ে আছে শিশির। এই ভালো তো এই রাগ, বুঝতে পারছে না শিশির রিক্তাকে, এই বিয়ে মানে না, আবার ওর থেকে দূরে যেতেও চাই না। অদ্ভুত এক মায় জোড়াচ্ছে শিশিরকে সে। জিজু বাসর রাতের গল্প শোনাও, আমরাও কিছু শিখতে চাই। চোখ টিপ মেরে বলে শান্তা। শান্তা সবার থেকে বেশি দুষ্টু শালা শালিদের দলের মধ্যে। শিশির ভ্যাবাচেকা খেয়ে যায়, এ আবার কেমন আবদার, কি বলবো এখন? বাসর রাতের গল্প যে আমি নিজেও জানি না। জিজু বলো না। রূপা বলে। বললে জিজু তো লজ্জায় কুটি কুটি, শান্তা বলে। রিনা আর সীমা, শাহিন মুখ চেপে হাসছে। এবার সত্যিই লজ্জায় লাল হয়ে যাচ্ছে শিশির। আসলে হয়েছে কি, বাসর রাতের গল্প। হ্যাঁ হ্যাঁ বলুন, শিশিরকে থামিয়ে বলে শাহিন। ঠাসশস, হুট করে শাহিনের মাথায় তবলা বাজিয়ে দেয় শান্তা আর বলে, টিকটিকির বাচ্চা দেখছো না জিজু বলতেছে, আবার মাঝখানে নাক গলাতে যাস কেন? শাহিন একটু লজ্জিত হয়ে চুপ হয়ে যায়। এইভাবে নতুন জিজুর সামনে তার সম্মানের আলুর ভর্তা বানাবে শান্তা সে ভাবতেই পারেনি। কেন জানি ওদের এসব ড্রামা দেখে হাসি পাচ্ছে শিশিরের। বেকনিতে ইজি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে রিক্তা, ডায়েরি আর কলম হাতেই আছে। সবাইকে বিদায় দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় শিশির। বেকনিতে উকি দিয়ে দেখে গভীর ঘুমে আচ্ছন্ন রিক্তা, পা টিপে টিপে রিক্তার সামনে গিয়ে দাঁড়ায় সে। ঘুমন্ত রিক্তাকে এত কিউট লাগে যে তখনই মারাত্মক কিছু করে ফেলতে ইচ্ছে করে, কিন্তু এখন তো পাগলিটাকে রুমে নিয়ে যেতে হবে। রিক্তার হাত থেকে ডায়েরি আর কলম নিতে চাইলে কলম আসলেও শিশিরের হাতে ডায়েরি আসে না, অনেক মজবুত করে বুকে জড়িয়ে রেখেছে। শিশির আর কোনো উপায় না পেয়ে ওভাবেই কোলে তুলে নেই রিক্তাকে। রিক্তা একটু নড়াচড়া করলেও জাগল না। শিশির রিক্তার পাশে শুয়ে এক হাত রিক্তার পেটের উপর দিয়ে জড়িয়ে রেখেছে, আর ভাবছে কি আছে এই ডায়েরিতে। কেন এত আগলে রেখেছে এই ডায়েরিটাকে, ওর কোনো অতীত লুকিয়ে নেই তো এই ডায়েরিতে? না না, কি ভাবছি এসব আমি? ওর অতীত থাকুক বা না থাকুক, রিক্তা শুধুই শিশিরের। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে শিশির। সকালে আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেলে রিক্তা নিজেকে বিছানায় আবিষ্কার করে। আমি তো বেকনিতে ছিলাম, এখানে আসলাম কিভাবে? তবে কি বলেই শিশিরের দিকে তাকায় রিক্তা, আমার ডায়েরি পড়ে ফেললো না তো? চিন্তায় পড়ে যায় রিক্তা। দ্রুত কাবার্ড খুলে একটা ড্রয়ারে ডায়েরিটা লুকিয়ে রেখে তালা লাগিয়ে দেয় রিক্তা। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই ছোটখাটো একটা ক্রাশ খায় রিক্তা। অদ্ভুত, ঘুমালেও কি কাউকে এত কিউট লাগে? জানা ছিল না তো। রিক্তা নিজের অজান্তেই শিশিরের কপালে ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়, শিউরে উঠে শিশির। রিক্তা নামাজ পড়ার জন্য অজু করে এসে শিশিরকে ডেকে দেয়। শিশির উঠতে না চাইলে জোর করে টেনেটুনে তুলে ধাক্কিয়ে ধাক্কিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। শিশির অজু করে এসে রিক্তার পাশে বসে নামাজ আদায় করে নেয়। সকাল 10টায় সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দুজন। রিক্তার প্রচুর মন খারাপ, শিশির ড্রাইভ করছে আর তার পাশে চুপচাপ বসে আছে রিক্তা। হঠাৎ শিশির ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়েই বলে উঠল, কানাডা না গিয়ে অন্য দেশে গেলে হতো না? গেলে কানাডাই যাব, নয়তো কোথাও যাওয়ার দরকার নেই। মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে বলে রিক্তা। শিশিরের রাগ উঠে যায়, কি আছে কানাডায়, ওখানেই কেন যেতে হবে হানিমুন করতে? ভাবছে শিশির। গাড়ি থামান। হঠাৎ বলে উঠল রিক্তা। শিশির কিছু না ভেবেই গাড়ি থামিয়ে আগুনের দৃষ্টিতে তাকায় রিক্তার দিকে, ভরকে যায় রিক্তা।
শিশিরকে কিছু বলতে না দিয়ে টুস করে গাড়ি থেকে নেমে দৌড় লাগাই রিক্তা। পর্ব 11। রিক্তা কাশবনে ঢুকে এদিক সেদিকে দৌড়াতে লাগলো, একটা কাশফুল হাতে নিয়ে ঘুরে ফিরে মজা করছে একা একা। শিশির গাড়ি থেকে নেমে গাড়ির সাথে গা ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্তার কাণ্ড দেখছে। কেন বুঝে না এই মেয়েটা? কানাডা গেলে আবারও আমার শুকিয়ে যাওয়া পুরনো ক্ষত কাঁচা হয়ে যাবে, কিভাবে বুঝাবো তোমাকে আমি? বিড়বিড় করে বলে শিশির। রিক্তা হাসিমুখে ছুটে আসে শিশিরের দিকে, শিশির মুখ ঘুরিয়ে নেয়, রিক্তার মন খারাপ হয়ে যায় তাই সে চুপচাপ গাড়িতে উঠে বসে। শিশির কিছুক্ষণ পর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। দুজনই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। শিশিরের ফোনে কল আসলে সে এক হাত দিয়ে ফোন বের করে জিন্সের পকেট থেকে, দেখে নীলি কল দিয়েছে, শিশির একবার তাকায় রিক্তার দিকে আর ফোন সাইলেন্ট করে দেয়। রিক্তা বাহিরে তাকিয়ে আছে এক পলকে। কিছু খাবে? হালকা কেশে জিজ্ঞেস করে শিশির। উহু। রিক্তা বাহিরের দিকে তাকিয়েই বলে। শিশির আর কিছু বলে না, রিক্তা আবারও বলে ফোনটা রিসিভ করতে পারতেন, আমি মাইন্ড করতাম না কারণ আমি তো জানি আপনার গফ আছে। বেশি বুঝেও না। দাঁতে দাঁত চেপে বলে শিশির। আচ্ছা। এটা বলেই রিক্তা চোখ বন্ধ করে। রিক্তা, রিক্তা। হালকা ধাক্কা দিতে দিতে ডাকে শিশির, রিক্তা ঘুম ঘুম চোখে শিশিরের দিকে তাকিয়ে বলে আপনি এত কিউট কেন, আপনার খুচা খুচা দাড়িগুলো আমাকে পাগল করে। কি হো? আমি স্বপ্ন দেখছি নাকি তুমি দেখো? রিক্তার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে শিশির। রিক্তার ঘোর কাটে। হামি দিতে দিতে বলে সুন্দর করে ডাকলেই তো হয়, এমন করছেন কেন? কি করেছি? অবাক হয়ে রিক্তা কিছু না বলেই গাড়ি থেকে নেমে ঘরের দরজার দিকে পা বাড়ালো, পেছন পেছন শিশিরও যায়। আফিয়া বেগম এসে দরজা খুলতেই রিক্তা জড়িয়ে ধরে শাশুড়িকে। আফিয়া বেগমও জড়িয়ে নেয়। শিশির কিছু না বলে পাশ কাটিয়ে রুমের দিকে পা বাড়ায়। আফিয়া বেগম রিক্তাকে জিজ্ঞেস করে কি হয়েছে শিশিরের, রিক্তা বলে জানে না। আচ্ছা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। রিক্তা রুমে এসেই দেখে টাওয়াল পরে খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে শিশির। রিক্তা না দেখার ভান করে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই শিশির বলে অযথা বাড়াবাড়ি করছো তুমি, নিউ ইয়র্ক গেলে মন্দ হয় না। আপনার গফদেরকে নিয়ে যান। এটা বলেই কাবাড থেকে জামাকাপড় নিয়ে রিক্তা ওয়াশরুমে চলে যায়। শিশির বুঝতে পারছে না কিভাবে বুঝাবে রিক্তাকে, শিশির কাবাড খুলে রিক্তার জামাকাপড়ের ভাঁজে কি জানি খুঁজতে লাগে। কিছুক্ষণ পর রিক্তা হালকা গোলাপি রঙের একটা থ্রি পিচ পরে বের হয় ওয়াশরুম থেকে, চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখেছে। শিশির খাটে আধশোয়া হয়ে মোবাইল টিপতেছে রিক্তাকে দেখে মোবাইল পাশের বালিশে রেখে উঠে দাঁড়ায়। রিক্তা দ্রুত বেকনিতে চলে যায় ভেজা জামাকাপড়গুলো শুকাতে, শিশিরও পেছনে পেছনে যায়। হঠাৎ পেটে কারো গরম হাতের স্পর্শ পেয়েই কেঁপে উঠে রিক্তা, রিক্তার ঘাড়ে থুতনি রেখে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে শিশির, নড়তে পারছে না রিক্তা। রিক্তা মাত্র গোসল করায় শিশিরের হাত গরম অনুভব করে। প্লিজ ছাড়ুন, ভালো লাগছে না আমার। কেন? শুধু আমি ছুলেই কেন তোর ভালো লাগে না? এমনি তো দিব্যি ভালো থাকিস। আপনি এমন করছেন কেন? কিছুটা থেমে থেমে বলে রিক্তা। রিক্তাকে ছেড়ে দিয়ে রুমে গিয়ে একটা থ্রি কোয়ার্টার পেন্ট আর নীল রঙের পাতলা টি শার্ট পরে ছাদের দিকে চলে যায়, শিশির নিজেও বুঝতে পারছে না সে কেন হঠাৎ এতটা রেগে গেল। কিছু ভাবতে পারছে না শিশির, মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে কামাডা যাওয়ার কথাটা। রিক্তা বেকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, চাপা কান্না। যে কান্নার কোনো শব্দ হয় না। উনি আজ এমন বাজে ব্যবহার করলো কেন? শুধু কি আমি কানাডা যাব বলে জেদ ধরেছি বলে নাকি অন্য কিছু? নাকি ওই সময় গফদের কথা বলেছি বলে? ছাদের রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে শিশির। নিন, আম্মু পাঠিয়েছে। কফির মগ এগিয়ে দিয়ে বলে রিক্তা। শিশির না শোনার ভান ধরে আছে, এই মুহূর্তে রিক্তার সাথে কথা বলতে মোটেও ইচ্ছে করছে না তার। তাই আকাশের দিকে তাকিয়ে আছে। রিক্তা আবার বলে ধরুন কফি। খাবো না বলছি তো। কিছুটা চিল্লিয়ে বলে শিশির, রিক্তা ছিটকে উঠে ভয়, কয়েক ফোঁটা কফি পড়ে যায় নিচে। আজব তো, কখন বললেন খাবেন না সেটা? রিক্তা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শিশির রিক্তার হাত ধরে ফেলে, আর নেশালো চোখে তাকায়, রিক্তা ঢুক গিলে।
প্লিজ ছাড়ুন, কেউ দেখবে। আমতা আমতা করে বলে রিক্তা। ছেড়ে দিব, আগে আমার চাওয়াটা পূরণ করে যাও। চলবে। আমি দুঃখিত। মারাত্মক ছোট হয়েছে পর্বটা। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কোনোমতে এইটুকু লিখেছি। কয়েকদিন ঠিকমতো গল্প দিতে পারবো না। বানানের ভুলগুলো ক্ষমা করবেন, লেখার পর আর পড়া হয়নি আমার। পর্ব 12। কি চাওয়া? থেমে থেমে বলে রিক্তা। কফিতে চুমুক দাও। কেন? দিতে বলছি দাও। রিক্তা কফিতে চুমুক দিয়ে শিশিরের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে বলে বিষ মিশায়নি, খেতে পারেন এবার, বলেই চলে গেল রিক্তা। শিশির মুচকি হাসে, কফিতে চুমুক দিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলে সরি, মাথাটা ভীষণ ঝিম ধরে আছে তাই তোমার উপর রাগ দেখালাম। দুপুরে খাবার টেবিলে শুটকি ভাজি দিয়ে ভাত খাচ্ছে শিশির। রিক্তা শিশিরের পাশ থেকে উঠে একটু দৌড়ে গিয়ে বসতেই আফিয়া বেগম বলে কি হয়েছে মা? ওখান থেকে উঠে আসলে কেন? আসলে আম্মু আমি না শুটকি খাই না আর গন্ধও শুকতে পারি না, তাই। মাথা নিচু করে বলে রিক্তা। কাল রাতেও খুব কষ্টে শিশিরের পাশে বসে ভাত খেয়েছিল সে। আফিয়া বেগম রিক্তার কথা শুনে কুটকুট করে হাসতে লাগে, বউ গন্ধও শুকতে পারে না আর স্বামী দিব্যি আয়েশ করে খাই। রিক্তা আর শিশির আফিয়া বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওরা বুঝতে পারছে না আফিয়া বেগমের এভাবে হাসবার কারণ কি। কোথায় যাচ্ছেন? শিশির বাহিরে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, রিক্তা খাটে বসতে বসতে জিজ্ঞেস করে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার অধিকার তোমার নেই। খটখট করে বলে দেয় শিশির। মন খারাপ হয়ে যায় রিক্তার। শিশির টাস করে দরজা লাগিয়ে চলে যায়, হঠাৎ দরজার শব্দে ছিটকে উঠে রিক্তা। উনি এমন কেন করছেন? তবে কি উনি আমার ডায়েরি পড়ে ফেলেছেন? না না, কি ভাবছি আমি, ডায়েরি পড়লে তো এমন করার কিছুই নেই, বিয়ের প্রথম রাতেই তো সব বলে দিয়েছি উনাকে আমি। আচ্ছা, উনি কি এখন উনার কোনো গফের সাথে দেখা করতে গেছে? গেলে যাক, তাতে আমার কি হু। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রিক্তা। পাশাপাশি একটা পুকুর পাড়ে বসে আছে শিশির আর নীলি। ধুর, 3 বছর আগের ঘটনা নিয়ে এখন মন খারাপ করার কি আছে? বউকে সময় দে, হাসি খুশি থাক, দেখবি সব ঠিক হয়ে যাবে আবার। কিভাবে ঠিক হবে? কানাডা গেলে ওর সাথে যদি আবারও দেখা হয়ে যায় তখন কি করব? ওর কথা ভাবতেই গায়ের লোম কাড়া হয়ে যায়। অশ্রু চোখে কথাগুলো বলে শিশির। নীলি কি বলবে বুঝতে পারছে না। যাকে এত কাছের, এত আপন ভেবেছিল তার দেয়া ধোকায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল শিশির। কিছুক্ষণ পর নীলির ফোনে কল আসলে সে চলে যায়, একা একা বসে থাকে শিশির, আজ আবারও 3 বছর আগের সেই ঘটনা নিয়ে কাঁদতে ইচ্ছে করছে শিশিরের। এই ঘটনার পর নতুন করে আর কারো সাথে বন্ধুত্ব পর্যন্ত করেনি শিশির, একমাত্র নীলি ছাড়া আর কোনো ছেলে বন্ধু পর্যন্ত নেই শিশিরের, একমাত্র নীলির সাথেই মনের সব খুলে বলতে পারে শিশির। সন্ধ্যায় শিশির ঘরে এসে দেখে রিক্তা এখনো ঘুমায়, পা টিপে টিপে রিক্তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে শিশির। ঘুমন্ত রিক্তাকে খুব আদর করতে ইচ্ছে করছে তার। রিক্তার ডান গালে হাত দিতেই রিক্তা জেগে উঠে, মিটিমিটি করে চোখ মেলে দেখে সামনে শিশির বসে আছে। হুড়মুড় করে উঠে বসে রিক্তা। শিশির দাঁড়িয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে চলে যায়। উনি হঠাৎ এভাবে চলে গেছে কেন? উনি কি আমায় ছুঁয়েছিল? গালে হাত রেখে বলে রিক্তা। রাতে খাবার টেবিলে চুপচাপ সবাই খাবার খাচ্ছে, রিক্তা আর চোখে তাকায় বারবার শিশিরের দিকে। নুরুল ইসলাম খাবার মুখে দিতে দিতে বলে শিশির কি চিন্তা করলি? শিশির পানি খেয়ে বলে কোন বিষয়ে? হানিমুনে যাওয়ার কথা। যাব না। কেন? তোকে ছুটি দিয়েছি কেন তবে? কালকেই যাবি। না গেলে কি হয় না? নুরুল ইসলাম চোখ লাল করে তাকায় শিশিরের দিকে, রিক্তা সব শুনছে কিন্তু কোনো রিয়েক্ট করছে না। আফিয়া বেগম বলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে, নিয়ে যা না কোথাও। রাগ উঠে যায় শিশিরের আর কর্কশ কণ্ঠে বলে তোমাদের আদরের বৌমা কোথায় যেতে চাই জানো? তবে শোনো, কানাডা যেতে চাই ও, আর তোমরা ভালো করেই জানো আমি মোটেও ওই দেশে যাব না। নুরুল ইসলাম আর আফিয়া বেগম খাওয়া বন্ধ করে শিশিরের দিকে তাকালো দ্রুত, শিশির খাওয়া বন্ধ করে বসে আছে, চোখ চিক চিক করছে জলে। রিক্তা বুঝতে পারছে না কি হচ্ছে এসব,
আফিয়া বেগম রিক্তার দিকে তাকিয়ে বলে, মা, কানাডা ছাড়াও আরও অনেক ভালো ভালো দেশ আছে, সেখানে যাও, তবে কানাডা যাওয়ার কথা বলিও না। তবে কেন আম্মু? কানাডা যাওয়ার ইচ্ছে তো আমার সেই ছোটবেলা থেকে, তবে কি কিছু লুকাচ্ছ তোমরা আমার থেকে? শিশির ধাম করে হাতে থাকা পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চলে যায়। রিক্তা ভড়কে যায়। নুরুল ইসলামও কিছু না বলে উঠে চলে যায়। আফিয়া বেগম নুরুল ইসলামের পেছন পেছন যায়। রিক্তা বসে আছে একা। কানাডা গেলে কি এমন হবে? ভেবে পাচ্ছে না রিক্তা। শিশির চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়। রিক্তা এসে বিছানায় বসতেই শিশির চোখ খুলে তাকায় রিক্তার দিকে। রিক্তা শিশিরের দিকে না তাকিয়েই শুয়ে পড়ে। শিশির লাইট অফ করতেই লাফিয়ে উঠে রিক্তা। শিশির দ্রুত লাইট জ্বালায়। আপনি লাইট অফ করলেন কেন? লাইট জ্বালিয়ে ঘুম আসে না আমার। লাইট বন্ধ করলে আমার ভয় লাগে। তবে একটা সমাধান আছে আমার কাছে। কি সমাধান? উত্তেজিত হয়ে বলে রিক্তা। লাইট বন্ধ করে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, আমার কোনো আপত্তি নেই। চোখ টিপ মেরে বলে শিশির। রিক্তা অবাক, কিছুক্ষণ আগে যে এত রেগে ছিল সে এখন এত শান্ত কিভাবে? রিক্তা কিছু বলছে না দেখে শিশির রিক্তাকে টান দিয়ে নিজের খুব কাছে নিয়ে আসে আর লাইট অফ করে দেয়। রিক্তা চিৎকার দিতেই শিশির রিক্তার ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নেই। রিক্তা প্রচুর ছটপট করছে কিন্তু অন্ধকারের কারণে বেশি লাফালাফিও করতে পারছে না। আর রিক্তার এই দুর্বলতাকেই শিশির কাজে লাগাচ্ছে। প্রায় 10 মিনিট পর শিশির রিক্তাকে ছেড়ে দেয়। রিক্তা শিশিরের বুকে মাথা রেখে শিশিরকে খামছে ধরে, হাঁফাতে থাকে দুজনে। আপনি এটা ঠিক করেননি। শিশিরের বুকে মুখ গুজে বলে রিক্তা। আর এখন কি তুমি ঠিক করতেছ? আমি কি করেছি? অবাক হয়ে জিজ্ঞেস করে রিক্তা। এই যে আমার বুকে সুরসুরি দিচ্ছ। রিক্তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে শিশির। রিক্তা শিশিরের বুক থেকে সরে যেতে নিলেও সরে গেল না, কারণ অন্ধকার যে বড্ড ভয় পায় সে। এবার একটা কথা বলি, চুপচাপ শুনবে, কোনো লাফালাফি করবে না, নয়তো এখন কি করব ভালোই জানা আছে তোমার। রিক্তার চুলে বিলি কাটতে কাটতে বলে শিশির। পর্ব 13। রিক্তা লজ্জায় কুটি কুটি, তবুও কোনোমতে বলে আচ্ছা বলুন। চোখমুখ খিচে আছে রিক্তা, অন্ধকার থাকায় শিশির দেখছে না সেটা। শুনো, আমরা কানাডা যেতে পারবো না আর এর পেছনে অনেক বড় কারণ আছে। বলবো তোমায় সব, কিন্তু এই মুহূর্তে না। তুমি যেখানেই বলো নিয়ে যাব, কিন্তু কানাডায় না। আগামী কাল যেতে চাই, এবার তুমি বলো কোথায় যাবে? রিক্তা। রিক্তার বাহু ধরে হালকা ঝাঁকিয়ে ডাক দেয় শিশির। রিক্তা ঘুমের দেশে তলিয়ে গেছে। শিশিরের বলা কথাগুলো ব্যর্থ, মনটা খারাপ হয়ে যায় শিশিরের। রিক্তার চুলে বিলি কাটতে কাটতে নিজেও একসময় ঘুমিয়ে পড়ে। সকালে শিশির আগে উঠে যায়। রিক্তা এখনো ঘুমের রাজ্যে হারিয়ে। শিশির নড়তে পারছে না, বুকের উপরে যেন ভারী কিছু পড়ে আছে মনে হয়। ধীরে ধীরে চোখ মেলে দেখে রিক্তা ঘুমিয়ে আছে ছোট বাচ্চাদের মতো হয়ে তার বুকে। নিজের অজান্তেই মুচকি হাসে শিশির। আর মনে মনে বলে, যা হবে দেখা যাবে, আজ রাতেই কানাডা যাব। শিশির রিক্তাকে সরিয়ে উঠতে চাইলে জেগে যায় রিক্তা। হুড়মুড় করে উঠে বসে সে। শিশির উঠে একবার তাকায় রিক্তার দিকে, কিছু না বলে চলে যায় ওয়াশরুমে। রিক্তা লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছে। এই প্রথম রিক্তা শিশিরের বুকে ঘুমিয়েছে, শিশিরের বুকের লোম স্পর্শ করেছে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটেছে রিক্তার। নাস্তার টেবিলে বসে চুপচাপ নাস্তা করছে সবাই, কেন জানি রিক্তা রুটি হাতে নিয়ে বসে আছে, মুখে দিচ্ছে না। চোখ এড়ালো না শিশিরের। আব্বু আম্মু একটা কথা বলবো। রুটি মুখে দিতে দিতে বলে শিশির। নুরুল ইসলাম রুটি মুখে পুরে দিয়ে বলে, বল কি বলবি? আজ রাতেই কানাডা যাব রিক্তা আর আমি। এটা শুনে রিক্তার চোখ কপালে উঠে যায়, অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার। শিশিরের আব্বু আম্মু তো অবাক, 3 বছরে যেটা তারা বাবা মা হয়ে করতে পারেনি রিক্তা সেটা করতে পারছে। খুশিতে চোখে পানি চলে আসছে আফিয়া বেগমের। প্লেনে বসে আছে দুজন। রিক্তা এই প্রথম প্লেনে উঠেছে তাই খুব নার্ভাস সে। শিশিরের হাত খামছে ধরেছে। শিশির কিছু বলছে না, শুধু মুচকি হাসতেছে। রিক্তা শিশিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। শিশিরও তার চোখজোড়া বন্ধ করে নেয়। রিক্তা, এই রিক্তা উঠো, চলে আসছি আমরা।
রিক্তার গালে আলতোভাবে হাত রেখে ডাকে শিশির। রিক্তা লাফিয়ে উঠে হাসিমুখে বলে, আমরা কি সত্যিই কানাডা এখন? হুম, চলো। আচ্ছা। রিক্তা ভালো করে কাপড় ঠিক করে নেয়। শিশিরের হাত ধরে হাঁটতে থাকে। শিশির মাঝে মধ্যে আর চোখে দেখছে রিক্তার মুখের চমক। বেশ ভালো লাগছে শিশিরের, তবে অতীতটাও ঘায়েল করতেছে বারবার। তারা একটা হোটেলে গিয়ে উঠল। রিক্তা শুধু ঘুরে ঘুরে দেখছে চারপাশটা। চারিদিকের সৌন্দর্য মুগ্ধ করতেছে রিক্তাকে। হোটেলে প্রবেশ করতেই অনেকগুলো লোক এসে বিভিন্ন ফুলের পাপড়ি ছুঁড়তে লাগে তাদের দিকে। হোটেলের ম্যানেজার এসে ইয়া বড় এক ফুলের তোড়া ধরিয়ে দিয়েছে রিক্তার হাতে। রিক্তা অবাক হচ্ছে, শিশির মুচকি হাসছে। অবশেষে এক সার্ভেন্ট থেকে চাবি নিয়ে রুমের দিকে পা বাড়ালো শিশির। রিক্তা বেশ অবাক হচ্ছে এত এত আয়োজন দেখে। চোখ বড় বড় করে বারবার তাকাচ্ছে শিশিরের দিকে। শিশির সেটা দেখেও না দেখার মতো হয়ে আছে। শিশির রুমের দরজা খুলছে আর রিক্তা চারপাশে চোখ বুলাচ্ছে। রুমে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিল শিশির। রিক্তা ঘুরে ঘুরে দেখছে পুরো রুমটা। খুব সুন্দরভাবে সাজানো রুম। রুমের সাথেই একটা সুইমিং পুল। রিক্তা আরো বেশি অবাক হলো এটা দেখে। কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে পুরো রুমটা। বেলকনিটা নজর কেড়েছে রিক্তার। পুরো শহর দেখা যাচ্ছে বেলকনি থেকে। রিক্তা ওয়াশরুমে যাবে, কিন্তু ওয়াশরুমের দরজাসহ সাজিয়েছে বলে সে বুঝতে পারছে না, শুধু এদিক সেদিকে খুঁজছে। এই যে শুনুন। কোনো সারা শব্দ নেই শিশিরের। রিক্তা আবারও শিশিরকে ঝাঁকিয়ে ডাকে, এই যে শুটকি শুনুন। ধীরে ধীরে চোখ খুলে শিশির। কি বললে? ঘুম ঘুম কণ্ঠে বলে শিশির। রিক্তা চুপসে যায়। শিশির আবারও বলল, কিছু বলো না কেন? রিক্তা মিনমিনিয়ে বলে, ওয়াশরুমে যাব। এটা শুনতে লাফিয়ে উঠে যায় শিশির। হোয়াট? এটা বলার জন্য আমায় ঘুম থেকে জাগালে? কমন সেন্স বলতে কিছু নেই তোমার? আসলে আমি ওয়াশরুম কোথায় খুঁজে পাচ্ছি না। তারপর শিশির বিরক্তিকর ভাব নিয়ে ওয়াশরুমের দরজা থেকে ফুল সব সরিয়ে দেখিয়ে দেয় রিক্তাকে। রিক্তা ওয়াশরুমে গেলেই বেশ হাসি পায় শিশিরের। শিশির একা একা হাসতে হাসতে কুটি কুটি। রিক্তা ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমার মতো উনিও তো মাত্র আসছে, তবে ওয়াশরুমের দরজা উনি কিভাবে না খুঁজে পেয়ে গেলেন? তবে কি উনি এখানে আগেও এসেছেন? শুনুন না। শিশিরের পাশে গোল হয়ে বসে আদুরে সুরে বলে রিক্তা। বলুন না। বন্ধ চোখেই রিক্তার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে বলে শিশির। কেঁপে ওঠে রিক্তা। কি করছেন? কিছুটা থেমে থেমে বলে রিক্তা। কি করছি? মাথা তুলে রিক্তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে শিশির। রিক্তা কাচুমাচু করে। শিশির বলে, আচ্ছা বলো কি বলবে? আসলে খুব খিদে পেয়েছে আমার। আপনি তো আসছেন ধরে ঘুমাইতে ব্যস্ত। শিশির লাফ দিয়ে উঠে যায়। আমার তো খেয়ালই নেই, সরি গো বউ। এটা বলেই কাকে জানি ফোন লাগিয়েছে শিশির। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। একটু পর খাবার আসতেই দ্রুত খেতে বসাই রিক্তাকে, সে নিজেও বসে। রিক্তা কোনো কথা না বলে একমনে খেতেই আছে। শিশির খাচ্ছে নাকি খাচ্ছে না সেদিকে কোনো খেয়াল নেই রিক্তার। শিশির না খেয়ে কিছুক্ষণ রিক্তার খাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার নিজের খাওয়ায় মন দেয়। খাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দেয় রিক্তা। শিশির বেলকনির দিকে পা বাড়ায়। পরন্ত বিকেল, ঝিরিঝিরি বাতাস, রিক্তাকে জড়িয়ে উপভোগ করতে ইচ্ছে করছে মুহূর্তটা। কিন্তু না, এখন নয়। রাতে সারপ্রাইজ আছে পাগলিটার জন্য। কিছুক্ষণ বেকনিতে দাঁড়িয়ে থেকে রিক্তার পাশে এসে রিক্তার কোমর জড়িয়ে শুয়ে পড়ে শিশির। কিন্তু এখন আর ঘুম আসছে না তার। রিক্তা বেশ আরামে ঘুমুচ্ছে। ঘুমন্ত রিক্তাকে দর্শন করতে বেশ আনন্দ লাগে শিশিরের। শিশিরের নিঃশ্বাস রিক্তার মুখে পড়তেই একটু নড়েচড়ে উঠে রিক্তা। শিশির ভাবতে থাকে সারপ্রাইজ পেয়ে রিক্তার রিয়েক্ট কেমন হতে পারে। অবাকের সাথে বেশ খুশিও হবে পাগলিটা। মুচকি হাসে শিশির। অপেক্ষা শুধু রাতের। হালকা হালকা শীত পড়তেছে। রিক্তা ঠান্ডায় জড়সড় হয়ে যাচ্ছে। শিশির কাবার থেকে একটা কম্বল বের করে ঢেকে দেয় রিক্তাকে। নিজেও জড়িয়ে নেই কিছুটা। ঠান্ডা ঠোঁটে ছুঁয়ে দেয় রিক্তার কপাল। ঘুমের মধ্যেই কেঁপে ওঠে রিক্তা। শিশিরের আর তর সইছে না। কবে যে রাত হবে। পর্ব 14। সন্ধ্যা হয়ে আসছে। পশ্চিম আকাশে লাল আভা ফুটে উঠেছে। সূর্যটা ডুবু ডুবু করছে। জেগে যায় রিক্তা।
মিটিমিটি করে চোখ খুলে দেখে পুরো রুম ফাঁকা, শিশির কোথাও নেই। জাগলেও শোয়া থেকে উঠতে ইচ্ছে করছে না রিক্তার। তবুও ধীরে ধীরে উঠে বসে সে। অনেকক্ষণ ঘুমিয়েছে, শিশিরও ডাকেনি। কিন্তু কোথায় গেলেন উনি এভাবে আমাকে না বলে? ৭-৫ ভেবে ওয়াশরুমের দিকে পা বাড়ায় রিক্তা। মুখে হালকা পানি ছিটিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে বেলকনির দিকে যায় রিক্তা। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে, মুগ্ধ নয়নে সন্ধ্যার অপরূপ শহরটা পর্যবেক্ষণ করছে আর ভাবছে এক কাপ চা হলে মন্দ হতো না। আশেপাশে চোখ বুলাই রিক্তা, পাশেই একটা ছোট্ট টুলে ফ্লাক্স ভর্তি চা রাখা আছে, রিক্তার চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফ্লাক্স থেকে এক কাপ চা ঢেলে চায়ের কাপে চুমুক দেয় রিক্তা, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে অন্ধকার ছড়িয়ে গেছে, একা একা ভয় করছে রিক্তার, তাই রুমের দিকে পা বাড়ায় সে। রুমে আসতেই দেখে কাঠের উপর একটা প্যাকেট রাখা। দৌড়ে গিয়ে প্যাকেটটা হাতে নিয়ে দেখতে লাগে ভেতরে কি আছে। ওমা, এই যে গাউন, এত সুন্দর গাউন এর আগে দেখিনি আর আমি, এটা এখানে কে রেখেছে? শিশির নয়তো? খুশিতে আর লজ্জায় লাল হয়ে গেছে মুখটা। পাশেই একটা ছোট্ট চিরকুট, রিক্তা চিরকুটটা হাতে নিয়ে পড়তে থাকে, দ্রুত চেঞ্জ করে নাও, নীল গাউনে নীলপরীর অপেক্ষায় শিশির। রিক্তা মুচকি হাসে, লজ্জাও পাই বেশ। নীল গাউন, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই অনিন্দ লাগছে রিক্তাকে। রিক্তা আয়নার সামনে বসে আছে খোলা চুলে, ফট করে দরজা খুলে শিশির আসে রুমে, রিক্তা হকচকিয়ে দাঁড়িয়ে যায়। শিশির যেন হারিয়ে ফেলেছে নিজেকে রিক্তার চোখের ভাঁজে। পলক পড়ছে না দুজনের। শিশির ধীরে ধীরে রিক্তার খুব কাছে চলে আসছে, নিঃশ্বাস ভারী হচ্ছে দুজনের। হঠাৎ শিশিরের ফোনে কল আসলে ঘোর কাটে দুজনের, শিশির ফোন নিয়ে বেকনিতে চলে যায়, রিক্তার সন্দেহ হয় উনি আমার সামনেও তো কথা বলতে পারত, কিন্তু না, আমি কে? কেন উনি আমার সামনে কথা বলবে? বেশ অভিমান হয় রিক্তার। একটু পর শিশির এসে বলে চলো। যাব না কোথাও আপনার সাথে। অভিমানের সুরে বলে রিক্তা। যাবে না মানে? না গেলে তৈরি হলে কেন? একটু রিক্তার দিকে ঝুঁকে বলে শিশির। নিশ্চুপ রিক্তা। গাড়িতে উঠতেই শিশির রিক্তার চোখজোড়া বেঁধে দেয় একটা পাতলা কাপড় দিয়ে। কিছুক্ষণ পর গাড়ি থামে, শিশির আগে নিজে নামে, তারপর রিক্তাকে নামায় ধরে ধরে। রিক্তাকে সুন্দর করে দাঁড় করিয়ে চোখজোড়া খুলে দেয়, রিক্তা ধীরে ধীরে চোখ খুলে। খুশিতে আত্মহারা রিক্তা, চোখ জলজল করছে, ছোট মেয়েদের মতো ঘুরে ঘুরে নাচতেছে, শিশির যে একমনে তাকে দেখছে সেই দিকে তার কোনো লক্ষ্য নেই, এটা স্বপ্ন নয় তো? আমি কি সত্যিই নায়াগ্রা জলপ্রপাতে দাঁড়িয়ে? বিশ্বাস হচ্ছে না আমার। দুগালে হাত রেখে বলে রিক্তা। শিশির চেয়ে চেয়ে হাসছে। স্বপ্ন নয়, বাস্তব। সত্যি বলছেন? হুম। চাঁদনি রাত, আকাশে থালার মতো চাঁদ উঠেছে, চারিদিকে লাইটের আলো ঝিকঝিক না করলে চাঁদের আলোয় রিক্তার মায়াবী চেহারা উপভোগ করতে পারত শিশির। শিশির রিক্তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলে ভালোবাসতে চাই পাগলিটাকে, কথাটি বলে রিক্তার কানে একটা চুমু দেয় শিশির। চমকে উঠে রিক্তা, উনি কিভাবে জানলেন? কিভাবে জেনেছি এটাই ভাবছো তো? হুম। তোমার ডায়েরি পড়েছি। কবে? ওই দিন। কোনোদিন? ওই যে ওই দিন। ওই যে কোনোদিন? বিরক্তিকর ভাব নিয়ে বলে রিক্তা। তোমাদের বাসায়, তুমি ঘুম থেকে উঠে ওয়েশারুমে যাওয়ার পর। কি পড়েছেন? কেন বলবো? বলুন না। উনাকে প্রথম দেখেই ছোটখাটো ক্রাশ খেয়েছি, অবশেষে উনাকেই ভালোবেসেছি। রিক্তা লজ্জায় কুটি কুটি। ইচ্ছে করছে এখন এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। কিন্তু শিশির যে তাকে জড়িয়ে আছে। শিশির হাঁটু গেড়ে বসে, রিক্তা অবাক হয়, শিশির পকেট থেকে একটা রিং বের করে রিক্তার হাতে পরিয়ে দেয়, রিক্তার হাতে আলতো করে চুমু খায়, কেঁপে ওঠে রিক্তা। রিক্তা শক্ত করে জড়িয়ে ধরে শিশিরকে, শিশির একটু কেশে বলে তুমি কিন্তু এখনও ভালোবাসি বলো নাই। রিক্তা মুখ লুকায় শিশিরের বুকে। শিশির টান টান গলায় বলে এখনো তো বাসরও হলো না, শুধু ভালোবাসি বলতেই এত লজ্জা? রিক্তা চোখমুখ খিচে আমতা আমতা করে বলে ভালোবাসি। শিশির আবারও বলে ভালোবাসি অনেকটা। পরদিন সকালে রিক্তার ঘুম ভাঙতেই সে নিজেকে শিশিরের বুকে আবিষ্কার করে,
ধীরে ধীরে শিশিরকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বেকনিতে যায়। এখনো সূর্য মামা উকি দেয়নি, রিক্তা অপেক্ষায় আছে সূর্যোদয় দেখার। মনে মনে ভাবছে এক কাপ চা হলে বেশ ভালো হতো। সূর্য উকি দিচ্ছে এমন সময় কারো ঠান্ডা হাত রিক্তার কোমর স্পর্শ করতেই চমকে উঠে রিক্তা, বুঝেতে বাকি রইল না কে তাকে জড়িয়ে ধরেছে এভাবে। শিশির কোমর জড়িয়ে থুতনি রাখে রিক্তার কাঁধে। আর ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমাকে একা রেখে এসে এখানে কি হুম? এই বেলকনি থেকে পৃথিবীটা অন্যরকম সুন্দর লাগে, তাই সূর্যোদয় দেখতে আসলাম। বেশ, আমিও দেখলাম। রিক্তার কানে কানে ফিস ফিস করে বলে, শিশির এভাবে অন্য দেশে বাসর হবে আমাদের, ভাবনার বাহিরে ছিল আমার। রিক্তা লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছে। মুচকি হাসে রিক্তা। যাও গোসল করে নাও। গোসল সেরে এসে মাথা মুছতে মুছতে বলে শিশির। না, শীত খুব। ঠোঁট উল্টিয়ে বলে রিক্তা। গরম পানি আছে, যাও। এত সকালে গোসল না করলে কি হয় না? না, হয় না। তোমার ইচ্ছে ছিল হানিমুন এই দেশে করার, সো যাও এবার। আমি কি জানতাম এই দেশে এখন শীতকাল চলে। কান্না জড়িত কণ্ঠে বলে রিক্তা, হেসে দেয় শিশির, কোনোমতে জোর করে পাঠিয়ে দেয় ওয়াশরুমে রিক্তাকে। 5 মিনিট পর কাঁপতে কাঁপতে বের হয় রিক্তা, শিশির দ্রুত গরম কাপড় পরিয়ে দেয় রিক্তাকে। আচ্ছা, আজ 5 মিনিটে গোসল কিভাবে হলো তোমার? ম্যাজিক। বলেই রিক্তা সুইমিং পুলের দিকে পা বাড়ায়। শিশির সার্ভেন্টকে কল করে নাস্তা আনতে বলে, কিছুক্ষণ পর নাস্তা আসলে রিক্তাকে ডাকে শিশির, রিক্তা না আসতে চাইলে কোলে করে নিয়ে আসে। নাস্তা করে রিক্তাকে তৈরি হতে বলে শিশির। হালকা বাদামি রঙের একটা শাড়ি পরে রিক্তা, সাথে হাত ভর্তি চুড়ি, কপালে একটা ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল, অল্পতেই অসাধারণ লাগছে রিক্তাকে, চোখ ফেরাতে পারছে না শিশির। শিশিরের চাহনি দেখে রিক্তা লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা, দুপাশে লম্বা লম্বা গাছ, শিশিরের হাত জড়িয়ে হাঁটছে রিক্তা। ঝিরিঝিরি বাতাসে রিক্তার এলো কেশগুলো উড়তে থাকে। রিক্তা কাঁকড়া দিয়ে বাঁধতে চাইলে শিশির বাধা দেয়। হঠাৎ সামনে তাকাতেই শিশিরের পা থমকে যায়, রাগে দুঃখে চোখগুলো লাল হয়ে যায়, রিক্তা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেউ একজনকে, শিশির রাগান্বিত নয়নে অবাক হয়ে তাকিয়ে আছে রিক্তার দিকে। পর্ব 15। শিশির হঠাৎ ফট করে রিক্তাকে টানতে টানতে নিয়ে আসে সেখান থেকে, স্নেহা আর নিবিড়, স্নেহার স্বামী, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। শিশির যাওয়ার আগে নিবিড়ের দিকে তাকিয়ে বলে যায়, জীবনের সবচেয়ে বড় ভুলটা এভাবে পিছুটান হয়ে থেকে যাবে, ভাবনার বাহিরে ছিল, দোয়া একটাই, যেখানে থাকিস ভালো থাকিস। স্নেহা হাত বাড়িয়ে রিক্তাকে ধরতে চেয়েও ধরল না, শিশিরের চোখে চোখ রাখতে পারছে না স্নেহা, কিন্তু নিবিড় স্বাভাবিক হলেও স্নেহা বেশ চিন্তিত হয়ে গেল। শিশিরের এই কথার আগামাথা কিছুই বুঝেনি রিক্তা, শুধুই অবাক হচ্ছে। শিশির রিক্তাকে নিয়ে সোজা রুমে চলে আসে, মুডটাই নষ্ট করে দিল। ঢকঢক করে 3 গ্লাস পানি একসাথে খেয়ে সোফায় বসে পড়ে শিশির। আপনি আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? কোমরে হাত রেখে শিশিরের সামনে দাঁড়িয়ে বলে রিক্তা। কেন? কি হয় ওরা তোমার? রাগে গটগট করে বলে শিশির। তা আপনাকে বলবো কেন? ভাব নিয়ে বলে রিক্তা। কেন? নিবিড় কি তোমার আশিক হয় নাকি? দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলে শিশির। ভরকে যায় রিক্তা। ননি নিবিড়কে? কিছুটা থেমে থেমে বলে রিক্তা। যার স্ত্রীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছ সে। ও, আরে ওটা তো স্নেহার স্বামী, আপনিও না, ভয় পাইয়ে দিলেন আমায়। কিছুটা হাসির অভিনয় করে বলে রিক্তা। শিশির অবাক হয়, স্নেহাকে রিক্তা চিনল কিভাবে? কি হয় স্নেহা রিক্তার? তবে কি? না, ভাবতে পারছি না আর আমি, মাথা ব্যথা করছে প্রচুর, 1 কাপ লেবু চা হলে মন্দ হয় না। সাথে সাথেই এক সার্ভেন্টকে কল দিয়ে 2 কাপ লেবু চা আনায় শিশির। এইদিকে রিক্তা বকবক করতেই আছে, নিজের চায়ে চুমুক দিয়ে শিশির বলে, চা খেয়ে নাও, ভালো লাগবে। খারাপ কখন লেগেছে? তেরামি না করে খেয়ে নাও। খাবো না। মুখ গোমরা করে অভিমানের সুরে বলে রিক্তা। শিশির পাত্তা না দিয়ে চা খেতেই আছে। বিরক্ত হচ্ছে রিক্তা, উনি কথা অর্ধেক রেখে এভাবে বিরতি কেন নিলেন? চা খেতে খেতেও তো কথা বলা যায়, ধুর ভাল্লাগে না। শিশির খেয়াল করে রিক্তা যে ছটফট করে,
কিন্তু এড়িয়ে যায় শিশির, মাথা ব্যথা করছে খুব তাই চুপচাপ চা খেতেই আছে। রিক্তা বিরক্ত হয়ে বেকনিতে চলে যায়, লেবু চা বিষের মতো লাগে রিক্তার। কিভাবে বুঝায় তোমাকে? এই কারণেই আসতে চাইনি এই দেশে, ওদের সাথে দেখা হলে যে পুরনো ক্ষত কাঁচা হবে, ঠিক জানতাম আমি। কিন্তু স্নেহা আর নিবিড় আমাদের হোটেলের সামনে কেন? ওরা কি আবারও কিছু উল্টাপাল্টা করতে চাই? নাকি এখানে আশেপাশেই থাকে ওরা দুজন? নিবিড়ের কোলে তো একটা ১.৫ বছরের বাচ্চাও দেখলাম, তবে কি স্নেহা মা হয়ে গেছে? কিভাবে পারে মানুষ এত ধোঁকাবাজ হতে? এসব বিড়বিড় করছিল শিশির, চোখগুলো ঝাপসা হয়ে আসছে শিশিরের, বেলকনি থেকে উঁকি দিয়ে সব দেখে রিক্তা। রিক্তা আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে তবে স্নেহা আমার শিশিরের অতীত? কিভাবে মেনে নিব এটা? পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে রিক্তা। আরে রিল্যাক্স, আমিই তো। চা খাওয়া শেষ আপনার? অভিমানের সুরে বলে রিক্তা। শিশির রিক্তার ঘাড়ে থুতনি রেখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেই রিক্তাকে। রিক্তা ছটপট করতে থাকে, বেশ অভিমান হচ্ছে শিশিরের উপর। এভাবে ছটপট করছো কেন? ছাড়ুন আমায়, কোনো কথা নেই আর আপনার সাথে। হঠাৎ রাগের কারণটা কি? কিছু না। বেশি করতেছ কিন্তু। তো তো আমার মিষ্টি খেতে বড় ইচ্ছে করছে, রিক্তার ঠোঁটে আঙ্গুল রেখে বলে শিশির। রিক্তার মুখটা রাগ ভুলে লজ্জায় লাল হয়ে যায়। রিক্তার সামনে তাকাতেই দেখে সামনের বিল্ডিংয়ের বেকনিতে তাদের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে স্নেহা আর নিবিড়, কোলে সেই ছোট্ট বাচ্চাটি। রিক্তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শিশিরও তাকায়, লাল হয়ে যায় শিশিরের চোখ দুটো। রিক্তাকে রুমে ঢুকিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় বেলকনির। রিক্তা কিছু বুঝে উঠতে পারে না। নিবিড় স্নেহাকে বলে দেখো ৩ বছরেও চেঞ্জ হয়নি শিশির, আর তুমি বলছো এই পাষাণের কাছে ক্ষমা চাইতাম আমি, কখনোই না। পাষাণ শিশির নয়, পাষাণ তুমি। ঝাঝালো গলায় বলে স্নেহা। কি? শিশিরের জন্য আবারও তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো কিন্তু। একবার নয় হাজারবার বলবো, তোমার পাপের শাস্তি কেন আমি আর আমার ছেলে পাবো? কিসের পাপ? হ্যাঁ, কোনো পাপ করিনি আমি। এতই যখন দরদ উতলায় পড়তেছে তো যাও না পুরনো সেই আশিকের কাছে। ধুর, তোমার সাথে কথা বলাটাই বেকার। এটা বলেই স্নেহা চলে যায় গটগট করে। নিবিড় চিল্লিয়ে বলে কেন আসলি তুই আবারও আমার সামনে? কেন? শিশির নামটা ভুলতে চাই আমি, জাস্ট ভুলতে চাই। কানে হাত দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে নিবিড় কথাগুলো। আরে আপনি এভাবে কাপড় গুছাচ্ছেন কেন? মাত্র কালকেই তো আসলাম আর আজকেই চলে যাব। কাঁদো কাঁদো কণ্ঠে বলে রিক্তা। শিশির কিছু না বলে নিজের আর রিক্তার কাপড় সব গুছিয়ে নেই। আপনাকে কিছু বলছি আমি, আপনার কানে কি যাচ্ছে না? কিছুটা চিল্লিয়ে বলে রিক্তা কথাটি। শিশির ফট করে রিক্তাকে দেওয়ালের সাথে চেপে ধরে আর বলে আর একটা কথা যদি বলো তবে এখানে একা রেখেই চলে যাব। ভরকে যায় রিক্তা। হোটেলের ম্যানেজার শিশিরকে কি যেন হিসেব দিচ্ছিল যাওয়ার আগে, আর কিছু টাকাও দিল শিশিরের হাতে। রিক্তা চুপচাপ শিশিরের পেছনে দাঁড়িয়ে সব শুনতে লাগে আর ভাবে টাকা তো আমাদের দেওয়ার কথা তবে ম্যানেজার উনাকে টাকা দিচ্ছেন কেন? কোনো তো রহস্য আছে, প্রথমে স্নেহা আর নিবিড় ভাইয়ার কাহিনী আর এখন এই চমক। কিছু তো লুকাচ্ছে উনি আমার কাছে, তবে কি? আর কেনই বা উনি বলছেন না আমায়, আমার মন খারাপ হয়ে যাবে বলে? নাকি অন্য কিছু? গাড়িতে দুজন বসে আছে পাশাপাশি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ রিক্তা বলে উঠল কাহিনী কি? কিসের কাহিনী? ভ্রু কুঁচকে বলে শিশির। ম্যানেজার আপনাকে এত কিছু কিসের হিসেব দিল, আর টাকাও দিল দেখলাম? শিশির ভ্রু কুঁচকে তাকায় রিক্তার দিকে। রিক্তা চোখ বড় বড় করে তাকিয়ে আছে শিশিরের দিকে। তুমি এত কিছু জেনে কি করবে? কেন? এইটুকু জানার অধিকার নেই বুঝি আমার? আদুরে সুরে বলে রিক্তা, কারণ সে জানে এভাবে বললে শিশির আর না বলে পারবে না। কারণ হোটেলটা আমাদের। বলেই শিশির অন্যদিকে তাকালো। রিক্তা অবাক হয়ে ভাবতে লাগলো, তবে এই কারণেই এত কিছু এত আয়োজন, বাহ তবে তো আমরা প্রতি মাসে আসবো হিসেবও নিয়ে যাব আর ঘুরতেও পারবো। এই কারণেই তোমাকে বলতে চাইনি, হিসেব নিতে এই যুগে আর এখানে আসা লাগে না, ফোনে সব হিসেব নিয়ে নি আমি। আর হোটেলটা আমার নামে। আসলে কি হবে? করুণ সুরে বলে রিক্তা। সব বলবো, আগে দেশে চলো। একটা কথা বলি,
আমতা আমতা করে বলে রিক্তা। হুম বলো। বলেই গাড়ির সিটের সাথে গা ঠেকিয়ে চোখ বন্ধ করে শিশির। স্নেহা আর নিবিড় ভাইয়া কি আপনার পূর্ব পরিচিত? শিশির ফট করে চোখ খুলে রিক্তার দিকে রাগান্বিত নজরে তাকায়। বলছি তো দেশে ফিরে বলবো। এভাবে রেগে যাচ্ছেন কেন? সব কথা কি চিল্লিয়ে বলতে হয়? আজব। ড্রাইভার কি বলবে? তো তুমি কথা বাড়াও কেন? সারাক্ষণ পেন পেন। রিক্তার চোখে পানি চলে আসে, সে অন্যদিকে তাকিয়ে চুপি চুপি কাঁদতে থাকে, চোখ এড়ালো না শিশিরের। প্লেনে আর কেউ কারো সাথে কথা বলল না, প্লেন থেকে নেমে অবাক রিক্তা, এটা তো বাংলাদেশ না, তবে কোথায় এসেছি আমরা? কিন্তু রাগের ঠেলায় শিশিরকেও কিছু জিজ্ঞেস করতে পারছে না রিক্তা। এত চিন্তার কিছু নেই, আমরা এখন প্যারিসে আছি। চমকে উঠে রিক্তা শিশিরের কথা শুনে, উনি আমার মনের কথা কিভাবে বুঝল? শিশির হাঁটতে লাগলো কিন্তু রিক্তা শিশিরের পেছনে না গিয়ে দাঁড়িয়ে থাকে, শিশির ডাক দেয়। রিক্তা আসো। যাব না আমি আপনার সাথে আর কোথাও। এটা বলেই রিক্তা উল্টো দিকে হাঁটতে লাগলো। শিশির চিন্তায় পড়ে গেল, এই অচেনা দেশে মেয়েটা যাবে কোথায় এখন? পর্ব 16। মুখ ফুলিয়ে একটা রুমের বিছানায় বালিশ জড়িয়ে বসে আছে রিক্তা, শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। আপনি খুব পচা, আমাকে এভাবে টানতে টানতে আনলেন কেন? নাক টানতে টানতে বলে রিক্তা। আরে আজব তো, কান্না করছো কেন? এই অচিন দেশে একা যাবেটা কোথায় তুমি? একটা কথা মাথায় রেখো, এখন তুমি আমার দায়িত্ব, তাই তুমি চাও বা না চাও তুমি আমার সাথেই থাকবে। এটা বলেই গটগট করে শিশির বেরিয়ে যায় রুম থেকে। এখানেও একটা ছোট্ট বেলকনি আছে, রিক্তা ধীর পায়ে বেলকনির দিকে এগুলো, মাশাআল্লাহ এত সুন্দর এই শহরটা, আমরা কত তলায় আছি কি জানি, মনে হয় 10 তলায়, তাই তো এত সুন্দরভাবে সব দেখা যাচ্ছে, এতক্ষণে মনটা ফ্রেশ হলো। শিশির রুমে এসে দেখে রুমের কোথাও রিক্তা নেই, ওয়াশরুমে যায় দেখে সেখানেও নেই, কোথায় গেল আবার, উফ পাগল করে দিবে আমায় মেয়েটা। হঠাৎ বেলকনি থেকে হালকা কাশির শব্দ ভেসে আসে শিশিরের কানে, আর বুঝতে বাকি রইল না রিক্তা কোথায়। খাবার এনেছি, খেতে আসো। সন্ধ্যা হয়ে আসছে। আপনি খেয়ে নিন, খাবো না আমি। এবার কিন্তু রাগ কন্ট্রোল করা সম্ভব হবে না আর আমার পক্ষে, একটু নয় অনেক বেশিই বাড়াবাড়ি করছো তুমি। ভয় পেয়ে যায় রিক্তা, চুপচাপ এসে খাবার নিয়ে সোফায় বসে খেতে থাকে, খিদেও পেয়েছে কিনা খুব। শিশির আর কিছু না বলে চুপচাপ নিজের খাওয়ায় মন দেয়। রাত 1টা, শিশির চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুম আসছে না আজ শিশিরের চোখে। রিক্তা ঘুমের মধ্যেই শিশিরের গায়ে হাত পা সব তুলে দেয়, মুচকি হাসে শিশির। এই তোমার রাগ? এতক্ষণ তো আমার সাথে কথাই বলছিলে না আর এখন সব হাত পা আমার উপর, বেশ ভালো তো। শিশির মুচকি হেসে নিজের সাথে জড়িয়ে নেই রিক্তাকে। এই দেশে তেমন একটা শীত নেই। আর বাংলাদেশে তো মোটেও নেই। সকালে রিক্তা ঘুম থেকে জেগে দেখে সে শিশিরের বুকে, ফট করে উঠে যায় রিক্তা। জেগে যায় শিশিরও। কি হয়েছে? ভ্রু কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে বলে শিশির। কিছু না। বলেই রিক্তা উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে সোজা বেকনিতে চলে যায় রিক্তা। স্নিগ্ধ সকাল, মায়াবী দৃশ্য, এক কাপ চা হলে মন্দ হতো না। ঝিরিঝিরি বাতাসে গায়ের লোম কাড়া হয়ে যাচ্ছে রিক্তার। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে থাকে রিক্তা। শিশির এসে ফট করে কোমর জড়িয়ে ঘাড়ে থুতনি রাখতেই কেঁপে উঠে রিক্তা। চোখ বন্ধ করে রিক্তার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে শিশির বলে আরো বেশি ভালোবাসতে চাই পাগলিটাকে। চুপ হয়ে আছে রিক্তা। আজ সব বলবো, প্লিজ আর রাগ করে থেকো না। লাফিয়ে উঠে রিক্তা, সত্যি আজ সব বলবেন? হুম। একটু জোরেই জড়িয়ে ধরে রিক্তা শিশিরকে। এখনো কিছু বলিনি, শুধু বলবো বলতেই এত খুশি, কিন্তু সব শোনার পর মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে যতটা না খুশি হয়েছ। রিক্তাকে জড়িয়ে ধরে মনে মনে ভাবতে থাকে শিশির। চা নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে একটা বিচে যায় ঘুরতে, সেখানে সমুদ্রের পানির সাথে ছোট্ট বাচ্চার মতো খেলা করছে রিক্তা, আর মুগ্ধ নয়নে দেখছে শিশির। এখন বলুন। হঠাৎ শিশিরের হাত জড়িয়ে বলে উঠে রিক্তা, শিশির মোটেও প্রস্তুত ছিল না। তবুও নিজেকে সামলিয়ে শিশির বলে চলো ওইদিকে বসি, একটা বড় পাথর দেখিয়ে বলে শিশির।
শুনতে চাও তো, তবে শুনো। আমি 3 বছর আগে লন্ডনে পড়ালেখা শেষ করি, আমি দেশে ফিরব তখনই আব্বু আমায় কল করে বলে কানাডা আমার নামে 2টা হোটেল দেওয়া হয়েছে, এতদিন আব্বু দেখাশোনা করেছে কিন্তু এখন থেকে আমাকেই সব দেখতে হবে। পড়া শেষ করতে না করতেই দায়িত্ব তুলে দেয় ঘাড়ে, রাগ উঠে যায় আমার তাই আর দেশে না গিয়ে সোজা কানাডায় চলে গেলাম। সাথে নিবিড়কেও নিলাম। নিবিড়? ভ্রু কুঁচকে বলে রিক্তা। হ্যাঁ নিবিড়, আমরা লন্ডনে একসাথে পড়াশোনা করতাম আর সেই সুবাদে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। কানাডায় আসার পর আমার 2টা হোটেল থেকে একটা দেখাশোনার দায়িত্ব ওকে দিলাম, সাথে ওকে ম্যানেজারের চাকরিও দিলাম, কিন্তু এতেই ওই লোভীটার মন ভরে না। ধীরে ধীরে ও বিভিন্ন চক্রান্ত করতে থাকে, প্রচুর বিশ্বাস করতাম বলে কখনো সন্দেহ করিনি ওকে। ঠিক 1 মাস পরে দেখা হয় আমাদের স্নেহার সাথে। স্নেহা নাকি 2 বছরের জন্য একটা পার্সোনাল কাজে আসছিল কানাডায়, কিন্তু কখনো বলেনি পার্সোনাল কাজটা কি। ওয়েট, মাঝখানে 2 বছর স্নেহার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, হঠাৎ উধাও হয়ে গেছিল সে, পরে এই 1 বছর ধরে আবারও নতুন করে যোগাযোগ করে সবার সাথে কিন্তু বিয়ের পর হুট করে রিক্তা শিশিরকে বলে সব। হ্যাঁ ওই 2 বছর ও কানাডায় ছিল। নিবিড়ের সাথে ওর আগে থেকেই পরিচয় ছিল যা আমি জানতাম না। স্নেহা নতুন করে আমার সামনে নিবিড়ের সাথে বন্ধুত্ব করে আর আমার সাথেও। আমাদের হোটেলেই থাকতো স্নেহা ফ্রিতে। এভাবে ঘোরাফেরা আড্ডা মাস্তিতে চলতে লাগলো আমাদের জীবন। বাড়ির কথা বলেই গিয়েছিলাম আমি, সপ্তাহে একবার বাবা মায়ের সাথে কথা বলতাম আমি। এইটুকু বলেই হাঁপিয়ে যায় শিশির। রিক্তা দ্রুত ব্যাগ থেকে পানির বোতল বের করে দেয় শিশিরকে। ঢকঢক করে সব পানি খেয়ে নেই শিশির। রিক্তা হা হয়ে তাকিয়ে আছে শিশিরের দিকে। এর আগে আর কখনো শিশিরের মুখে এত হতাশার ছাপ দেখেনি রিক্তা। শিশিরের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে রিক্তা। একদিন নিবিড় আমার সাথে প্রচুর ঝগড়া বেঁধে দেয়, আমি নাকি স্নেহাকে ওর থেকে কেড়ে নিচ্ছি। আমার নাকি সব আছে তাই আমার টাকার গরম, ওর নাকি কিচ্ছু নেই। টাকার লোভ দেখিয়ে স্নেহাকে নাকি আমি আমার করতে চাচ্ছি। স্নেহা এসব শুনে দেশ ছাড়তে চাইলে আমি আটকাই ওকে। আমিও জানতাম স্নেহা আমার প্রতি দুর্বল আর আমি এটাও জানতাম যে নিবিড় স্নেহাকে ভালোবাসে, তাই স্নেহার অনুভূতিগুলোকে তেমন পাত্তা দিতাম না আমি। আজ স্নেহা নিবিড়ের সাথে আছে শুধুমাত্র আমার কথা রাখার জন্য। শেষ দেখায় স্নেহাকে আমি বলেছিলাম যত যাই হোক নিবিড়কে যাতে সে ছেড়ে না যায়, আর সেদিন স্নেহা কাঁদতে কাঁদতে আমাকে প্রমিস করেছিল সে কখনো নিবিড়কে ছেড়ে যাবে না। আচ্ছা আপনার মনে কি স্নেহার জন্য কখনো কিছুই ছিল না? না, তবে ভালো লাগতো ওকে খুব, কিন্তু সেটা বুঝে ওঠার আগেই হয়ে গেল আরেক কাণ্ড। রিক্তা অবাক হয়ে জিজ্ঞেস করে কি কাণ্ড? আমি 1 মাসের জন্য দেশে গিয়েছিলাম, 1 মাস দেশে থেকে আবার যখন কানাডার মাটিতে পা রাখলাম তখন থেকে শুরু হলো আমার জীবনে নতুন ঝড়। আমি এয়ারপোর্ট থেকে সোজা সেই হোটেলে গিয়েছিলাম যে হোটেলে সেই দিন তোমাকে নিয়ে গিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে সেখান থেকে ওই হোটেলে গেলাম যেই হোটেলের দায়িত্ব নিবিড়কে দিয়েছিলাম, সেখানে পা রাখতেই থমকে যায় আমার পা, নিজের চোখকে আর কানকে বিশ্বাস করাতে পারছিলাম না কিছুতেই। একটানে কথাগুলো বলে থামে শিশির। রিক্তা শিশিরের কাঁধ থেকে মাথাটা হালকা তুলে বলে তারপর কি হয়েছিল? কি এমন দেখেছেন সেখানে? আচ্ছা আগে পানি খেয়ে নিন। রিক্তা 2 বোতল পানি কিনে নিল। রিক্তা তার হলুদ রঙের শাড়ির আঁচল দিয়ে শিশিরের কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিয়ে একটা চুমু খায় কপালে। শিশির এক হাত দিয়ে জড়িয়ে নেই রিক্তাকে, ঢেউগুলো এসে পাথরের সাথে বাড়ি খেয়ে ভিজিয়ে দিচ্ছে দুজনের পাগুলো। রিক্তা শাড়িটা পা থেকে একটু উপরে তুলে নেই আর শিশির জিন্সের পাগুলো ভাঁজ করে ফেলে। রিক্তা নিজের হাতে পানি পুরে দিল শিশিরের মুখে। পানি খেয়ে শিশির বলতে শুরু করল নিবিড় একদিন আমাকে খাবারের সাথে নেশা মিশিয়ে দিয়ে। পর্ব 17। অন্তিম পর্ব। ফারজানা আক্তার। পানি খেয়ে শিশির বলতে শুরু করল নিবিড় একদিন আমাকে খাবারের সাথে নেশা মিশিয়ে দিয়ে আমার থেকে কিসব কাগজে সিগনেচার করিয়ে আমার সেই হোটেলটা নিজের করে নিয়েছে যেটা দেখাশোনার দায়িত্ব ওকে দিয়েছিলাম আমি, আর স্নেহাকে বিয়ে করে নিয়েছে। এটা শুনে যদিও আমি তেমন চমকাইনি, কারণ নিবিড় স্নেহাকে ভালোবাসতো সেটা আমি জানতাম, কিন্তু ওর বেইমানি দেখে সেদিন আমি সত্যিই অনেকটা চমকেছিলাম। কিভাবে পারল ও এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে? ভাবতে গায়ের লোম কাড়া হয়ে যায় আমার।
এই ঘটনার পর এই প্রথম কানাডা গিয়েছি আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই বলে, তোমাকে হারাতে চাই না বলে। আচ্ছা, যে হোটেলে আমরা গেছি ওটা নেওয়ার চেষ্টা করেনি? চোখ বড় বড় করে জিজ্ঞেস করে রিক্তা। করেছে অনেক, তবে পারেনি, কারণ ওই হোটেলের কাগজপত্র সব আমার কাছে ছিল। আর যে হোটেল নিয়ে ফেলেছে ওটার সবকিছু আমি ওকে দিয়েছিলাম বিশ্বাস করে। কিন্তু আমি জানতামই না যে ওর মতো হারামি কারো বিশ্বাসের যোগ্যতা রাখে না। শিশিরের চোখ থেকে নিজের অজান্তেই ফোঁটা জল গড়িয়ে পড়ে, চোখ এড়ালো না রিক্তার। সে দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে দেয় শিশিরের, আর বলে, আচ্ছা থাক, আর মন খারাপ করে থাকবেন না প্লিজ, আর কখনো কানাডা যাওয়ার জন্য বাহানা করব না আমি। এভাবে কেটে গেল কয়েকটা মাস, শিশিরের সাথে খুনসুটি, শাশুড়িকে রান্নায় সাহায্য করা, কয়েকদিন পর পর বাপের বাড়ি যাওয়ার বাহানা। বেশ ভালোই কাটতে লাগে তাদের দিনগুলো। হঠাৎ এক বসন্ত সকালে শিশির ঘুম থেকে উঠে দেখে রিক্তা পাশে নেই, বেলকনি থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসতেছে। শিশির দ্রুত উঠে রিক্তার কাছে গিয়ে জড়িয়ে ধরে আদুরে সুরে জানতে চাইল কি হয়েছে। রিক্তা তার উত্তর না দিয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগে। শিশির বেশ চিন্তায় পড়ে গেল, কি হলো হঠাৎ? আমি তো কান্না করার মতো করিনি বা বলিনি। আরে কি হয়েছে বলবে তো? কি আজব! বিরক্তিকর কণ্ঠে বলে শিশির। আমার পরে যাদের বিয়ে হয়েছে তারা সবাই প্রেগন্যান্ট হয়েছে, তবে আমি কেন? এটা বলতে বলতে আরো জোরে কান্না জুড়ে দিল রিক্তা। এবার কিন্তু বেশ রাগ হচ্ছে শিশিরের। কে বলেছে তোমাকে সকাল সকাল এই অদ্ভুত কথা? আল্লাহ যখন চাইবে তখন আমাদেরও হবে। হাতে ফোন কেন? কার সাথে কথা বলেছ এতক্ষণ? দাঁত কটমট করতে করতে বলে শিশির। ভরকে যায় রিক্তা। আসলে আমি রু রু রু। কি রু 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 করছো? কি বলবে স্পষ্ট বলো। নিজের বুক থেকে রিক্তার মাথাটা সরিয়ে বলে শিশির। রূপা বলেছে। ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে রিক্তা। কি পুচকে রূপার কথায় তুমি এভাবে কান্না করছো? কপাল ভাঁজ করে কোমরে হাত দিয়ে বলল শিশির। না, ওর কথায় আমি কাঁদবো কেন? নাক টেনে টেনে বলে রিক্তা। তো, আমি ওকে জিজ্ঞেস করেছি নিপা, উর্মি, হৃদিকা প্রেগন্যান্ট কিনা। রূপা বলল ওরা কেউ 4 মাসের, কেউ 3 মাসের প্রেগন্যান্ট। এরা কে কারা? ভ্রু কুচকে বলে শিশির। আমাদের বাড়ির পাশের, আমার পরে বিয়ে হয়েছিল, আপনি চিনবেন না। আর আমার বিয়ের এখন 9 মাস রানিং, আমি এখনো মা হতে পারছি না। আবারও ফুপিয়ে কেঁদে উঠে রিক্তা। বেশ বিরক্ত হচ্ছে শিশির। শিশির ওয়াশরুমে চলে যায় গটগট করে। রাগ হচ্ছে খুব। গাধীটাকে বুঝাবো কি করে? শাশুড়ির সাথে নাস্তা বানাচ্ছে রিক্তা মন মরা হয়ে, তো আফিয়া বেগম ওর মন মরা দেখে কি হয়েছে জিজ্ঞেস করতেই শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয় রিক্তা। পরে অনেক চেষ্টা করে তিনি শান্ত করে রিক্তাকে, তারপর রিক্তা সব খুলে বলে আফিয়া বেগমকে। সকাল থেকে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে রিক্তা। নাকটা টমেটোর মতো লাল হয়ে আছে ওর। আফিয়া বেগমের খুব হাসি পেলেও রিক্তার সামনে হাসলেন না তিনি। ডাইনিংয়ে সবাই বসে নাস্তা করছে। রিক্তা এখনো মনমরা হয়ে আছে, আর চোখে তাকাচ্ছে শিশির বারবার রিক্তার দিকে। আফিয়া বেগম চুপি চুপি মুখ লুকিয়ে হাসছেন, কুটকুট করে হাসতে পারছে না বলে পেট ব্যথা করছে ওনার। দেখে ফেলে তারেক ইসলাম। এই যে গিন্নি এভাবে চুপি চুপি হাসছো কেন? কি ব্যাপার? কই হাসছি আমি, মোটেও হাসছি না আমি। আমতা আমতা করে বলেন আফিয়া বেগম। শিশিরের সন্দেহ হয়, সে রিক্তার দিকে আগুনের দৃষ্টিতে তাকায়, কিন্তু বাবা মায়ের সামনে কিছু বলে না। শিশির তৈরি হচ্ছে অফিস যাওয়ার জন্য, রিক্তা বসে বসে ছোট বাচ্চার মতো চকলেট খাচ্ছে। শিশির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কয়েকদিন ধরে কি হয়েছে তোমার, যখন তখন ছাগলের মতো চকলেট চিবাও কেন? ভেংচি কাটে রিক্তা। শিশির আর কিছু বলে না, যাওয়ার সময় রিক্তার কপালে একটা চুমু দিয়ে চলে যায়। হসপিটালে বসে আছে রিক্তা আর আফিয়া বেগম রিক্তার রিপোর্টের জন্য। কিছুক্ষণ পর ডাক্তার নাসরিন চৌধুরী ডাকলেন তাদেরকে কেবিনে। রিপোর্ট পজিটিভ শুনে রিক্তা হা হয়ে আছে, আফিয়া বেগম বেশ খুশি হলেন। ডাক্তার রিক্তাকে উদ্দেশ্য করে বলল, আপনি 1.5 মাসের প্রেগন্যান্ট। তবে আমার বমি হয় না কেন?
মাথা ঘুরাই না কেন? বোকার মতো ফেস করে জিজ্ঞেস করে রিক্তা। হেসে দিলেন আফিয়া বেগম আর ডাক্তার নাসরিন চৌধুরী। বেশ লজ্জা পেয়েছে রিক্তা। ডাক্তার বলল এসব সবার হয় না, আপনি সুস্থ আছেন ম্যাডাম। বাসায় এসেই ড্রয়িং রুমে পায়চারি করতে লাগে রিক্তা। আফিয়া বেগম পানি খেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? এভাবে পায়চারি করছো কেন? আমার বমি হচ্ছে না কেন? ডাক্তারকে বলেন আমায় বমি হওয়ার ওষুধ দেওয়ার জন্য। আফিয়া বেগম এবার আর না পেরে কল দেয় শিশিরকে। আর সব খুলে বলে। শিশির বাবা হওয়ার খুশি ফিল করবে নাকি রিক্তার পাগলামি বন্ধ করার ব্যবস্থা করবে বুঝতে পারছে না। শিশির দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসে বিকাল 4টায়। এসে দেখে পুরো রুম জুড়ে চকলেটের ছিলকা ছড়িয়ে ছিটিয়ে আছে। রিক্তা খাটের এক কোণে বসে বসে চকলেট খাচ্ছে। কি আজব! প্রেগন্যান্ট হলে মানুষ খায় তেঁতুল আর এই আজব প্রাণী খাচ্ছে চকলেট। সবকিছু এড়িয়ে শিশির দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রিক্তাকে। রিক্তার পেটে হাত বুলিয়ে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায় শিশির। রিক্তা কোনো রেসপন্স না করে চকলেট খেতেই আছে। রাতে ঘুমানোর সময় রিক্তা শিশিরকে আমতা আমতা করে বলে আমাকে বমি হওয়ার ওষুধ এনে দিন। শিশিরের চোখ কপালে উঠে যায়, এই মেয়ে পাগল নাকি? সবাই চাই সুস্থ হতে আর এই মেয়ে চাই অসুস্থ হতে। কি আজব! মাথায় হাত দিয়ে নিজে নিজে বলে শিশির। কয়েক মাস পরেই রিক্তা টুইন বেবির মা হয়, দুটোই মেয়ে হয়েছে তার। খুশির ঠেলায় রিক্তা শিশিরকেও ভুলে গেছে। শিশির ধীরে ধীরে কেবিনে আসে। শিশিরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল রিক্তার কষ্ট দেখে, কিন্তু কেবিনে এসে রিক্তার হাসিমুখ দেখতেই শিশিরের মুখেও হাসি ফোটে। বাচ্চা দুটো দোলনায় দুলছে। শিশির বাচ্চা টোকে আদর করে রিক্তার দিকে তাকায়। রিক্তা হঠাৎ লজ্জা পায়। শিশির বুঝতে পারে না গাধীটা কেন লজ্জা পেল এই মুহূর্তে। শিশির রিক্তার পাশে গিয়ে বসে, চুমু দেয় রিক্তার কপালে। চেক বুঝে নেই রিক্তা। এটাকেই হয়তো মেয়ে মানুষ মানে মা বলে, এত কষ্টের পরেও রিক্তার মুখে হাসির রেখা। রিক্তাকে দেখে মনেই হচ্ছে না যে একটু আগে তার অনেক বড় অপারেশন হয়েছে। দিব্যি হেসে যাচ্ছে রিক্তা। এই কারণেই শুধু তোমাকেই ভালোবাসতে চাই এই হিয়া মন। কেন? মুচকি হেসে জিজ্ঞেস করে রিক্তা। শিশির স্পষ্ট সুরে একটু জোরেই বলে এই একসাথে দুটো বেবির আব্বু বানিয়ে দিলে, এটা শুধু তোমার ধারায় সম্ভব তাই শুধু তুমি নামক পাগলিটাকেই ভালোবাসতে চাই আমি নামক পাগলটা। আস্তে আস্তে বলুন টুইন বেবির আব্বু, শুনে ফেলবে সবাই। শুনলে শুনুক। রিক্তা লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছে শিশিরের এসব পাগলামি দেখে। সমাপ্ত।